ভাগ্য ভালো যে আমি এখন ফোন করেছিলাম, নাহলে তো ওইভাবেই বসে থাকতাম হয়তো। আচ্ছা, আজকে হচ্ছে একটা হচ্ছে জ্যাম ছিল রাস্তায়, অনেক আসতে দেরি হয়ে গেছে। তারপর 7টার সময় দেখি যে আজান দিচ্ছে, তো ভাবলাম যে একটু পরে শুরু করি। আজকে হচ্ছে শর্ট নোট করব আর ফাইনাল এক্সাম নিয়ে কথা বলবো, কারণ তোমাদের সাথে হয়তো আর কথা বলার সুযোগ পাবো না এই জন্য। তো যেই মেটেরিয়াল গুলো শেয়ার করেছিলাম ওইটাকে একটু স্ক্রিন শেয়ার দিতে পারবে? কসমোপলিটানিজমটা প্রথম দিও আসিফ। ওকে ম্যাম। ঠিক আছে, হ্যাঁ ওইটা দিয়ে শুরু করব। এগুলো সবই শর্ট নোট, ঠিক আছে? শর্ট নোট কসমোপলিটানিজম। স্ক্রিন কি শেয়ার করছো? কে করছে? আসিফ করছে? আমিই করি। ম্যাম স্ক্রিন দেখা যায়? তোমরা কি দেখতে পাচ্ছ? আমি এখনো দেখতে পাচ্ছি না। জি ম্যাম, এখন দেখতে পাচ্ছি। আসিফ, আসিফ তোমার ইমেল আইডি যেন কত? শুরুটা যেন কি? 251 dash 251 double 25110। হ্যাঁ হ্যাঁ, ম্যাম ডাবল 251 dash 22032 then @diu.edu.bd। ও 251 এর পরে ড্যাশ দিয়ে 22 না, তারপর শেষে জি 032। হ্যাঁ হ্যাঁ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে কসমোপলিটানিজম। হ্যাঁ, এই শব্দটার সাথে হয়তো তোমরা মানে অনেক পরিচিত, আগেও অনেকবার শুনেছো। তোমরা হয়তো এটা নিজেরাও পড়ে নিতে পারতে, তারপর আমার মনে হলো যে একটু টাচ না করলে হবে না, এই কারণেই আসলে বলা। তো আচ্ছা, কসমোপলিটানিজমের যে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা একটা বিশ্বাস যে সারা পৃথিবীতে আমরা যে হিউম্যান বিইং আছে আমরা সবাই একটা সিঙ্গেল কমিউনিটির অংশ। এটাই হচ্ছে এটার মূল। এটা কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে মানে যত মনুষ্য জাতি আছে সবাই একটা পরিবারের অংশ, হ্যাঁ, a part of a single community. That is the main idea of cosmopolitanism. তাহলে এইটা কি, এইটার আসলে কিসের এগেইনস্ট? এই এই আইডিয়াটা কিসের এগেইনস্ট আইডিয়া বলো তো? এটার এগেইনস্টের আইডিয়া কি বা অপোজিট আইডিয়া কি, কেউ বলতে পারবে ধারণা করে? ম্যাম বিবর্তনবাদ। না, ন্যাশনালিজম। কসমোপলিটানিজমে আমি বলছি যে আমরা সবাই এক, আর ন্যাশনালিজমে আমরা সেটা করি না। ন্যাশনালিজমে আমরা নিজেকে আইডেন্টিফাই করি যে আমি একজন বাংলাদেশী, আমার আলাদা কিছু স্বকীয়তা আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু কালচার আছে, মানে আমি সবার মতো নই, আমার নিজের আলাদা স্বকীয়তা আছে। তাহলে কসমোপলিটানিজম হচ্ছে ন্যাশনালিজমের অপোজিট। এটা কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, এখন বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে? এটা মূলটা আগে বলে নিলাম। তাহলে দেখো সবাই একটু ফলো করো হ্যান্ডআউটটা। Cosmopolitanism is the belief that all Cosmopolitanism is the belief that all humans are part of a single community and should be treated as global citizens with moral and political obligations that transcend national boundaries. তাহলে তোমার আলাদা মোরাল অব্লিগেশন থাকতে পারে, পলিটিক্যাল অব্লিগেশন থাকতে পারে, কিন্তু সেই মানে সেই ন্যাশনাল বাউন্ডারিটাকে ভেদ করেও যখন তুমি মনে করো যে না মানে সে আর আমি এক, কারণ আমরা একই হিউম্যান কমিউনিটির অংশ, তখনই আসলে কসমোপলিটানিজম এর বিষয়টা আমরা বুঝতে পারি বা দেখতে পারি। ওই কনসেপ্টটা পারসিস্ট করে যখন আমরা আসলে নিজেকে সারা পৃথিবীর নিজেকে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে যখন চিন্তা করি, ঠিক আছে? It emphasizes shared humanity and promotes universal values while also respecting cultural diversity and advocating for mutual understanding and cross-cultural dialogue. This philosophy is often contrasted with nationalism and encourages an ethos of cultural openness to new experiences. For example, in a different nation, you can find
practices, different kind of practices, of food and dress and different kinds of festivals. When you associate, when you can also relate yourself with those culture, then cosmopolitanism occurs. Or you do not always, it is not mandatory to relate yourself or to express solidarity, but sometimes just to respecting others' cultures, you can be a part of cosmopolitanism. যে ধরো থাইল্যান্ডের মানুষ তেলাপোকা খায়, পোকামাকড় খায়, আমরা কিরকম বলি না, ইস ইস কি খারাপ ওরা পোকামাকড় খাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা ওদের খাবার, ওরা খাচ্ছে, এটা আমাদের কি, এটা নিয়ে আলাদা করে তাকে ঘৃণা করা বা জাজ করা, ওইটা না করা, সেটা হচ্ছে কসমোপলিটানিজম। তারপর ধরো বিভিন্ন হ্যালোইনের ফেস্টিভ্যাল আছে, ওখানে ওইটা এটা একটা বিদেশি ফেস্টিভ্যাল, সেখানে মানুষ বিভিন্ন রকম ভাবে সাজে, তো সেটা তাদের কালচার, তো সেটাকে নিয়ে সেটাকে কটাক্ষ না করা, তো সেটা যে আমারও পালন করতে হবে নট নেসেসারিলি, পালন করতেও পারি, সেটা মানে দের ইজ নো হার্ম ইন ইট, কিন্তু আবার আমার সমালোচনা করব না, তাহলে আমি কসমোপলিটানিজমে বিশ্বাসী আমাকে বলবো। আর যদি আমি সমালোচনা করি, আমার নিজের কালচারকে উপরে তুলে ধরি, তাহলে আমি মনে করব যে তাহলে আমি একজন এমন একজন মানুষ যে হচ্ছে ন্যাশনালিজম ফিলোসফিতে বিশ্বাসী। তো এটাতেও কোনো হার্ম নাই, ঠিক আছে, আমি জাস্ট তত্ত্বগুলো বোঝাচ্ছি। তো তুমি ন্যাশনালিস্টিক ফিলোসফিতেও বিশ্বাস করতে পারো, কসমোপলিটানিজমও বিশ্বাস করতে পারো। এমনও হতে পারে জীবনের কখনো কোনো কোনো জায়গায় তুমি কসমোপলিটানিজমে বিশ্বাস করছো, আবার কোনো কোনো জায়গায় ন্যাশনালিজমে বিশ্বাস করছো, এইরকম। বিষয়টা কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। Yes, ma'am. ওকে, এখন দেখছি যে দ্য কোর প্রিন্সিপলস অফ কসমোপলিটানিজম আর অ্যাজ ফলোজ। দেখো এখানে এরকম করে লেখা আছে, দ্য কোর প্রিন্সিপলস অফ কসমোপলিটানিজম আর গ্লোবাল সিটিজেনশিপ, এক নম্বর কথা। গ্লোবাল সিটিজেনশিপ তো বুঝতে পেরেছো, যেখানে হচ্ছে সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি সবাই হচ্ছে গ্লোবাল সিটিজেন, ঠিক আছে। আচ্ছা, তারা মানে একটা নির্দিষ্ট কালচারে তারা বিলং করি না, তারা সারা পৃথিবীর সমস্ত কালচারে বিলং করি, এটা একটা কথা। আর দুই নম্বরটা হচ্ছে ইউনিভার্সাল রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস। Cosmopolitanism holds that all individuals have equal moral and political rights and that our duties extend to all of humanity. আচ্ছা, কসমোপলিটানিজম বিশ্বাস করে, বিলিভ করে পৃথিবীর যত মানুষ আছে তাদের সবারই তোমার মোরাল রাইট আছে, পলিটিক্যাল রাইট আছে, এবং একই সাথে যেমন রাইট আছে তেমন কিন্তু অব্লিগেশন আছে। কিসের অব্লিগেশন? পুরো মানব জাতির প্রতি কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে, ঠিক আছে। তাহলে শুধু যে অধিকার আছে তা নয়, আমাদের দায়িত্বও আছে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, কালচারাল ডাইভার্সিটি এন্ড রেসপেক্ট। It advocates for appreciating and respecting cultural differences and engaging in dialogue with people from various backgrounds. এই মাত্র আমি যেটা বললাম যে এক একটা কালচার এক এক রকম ডাইভার্সিটি থাকতে পারে, হ্যাঁ, তাদের পোশাক আরেক রকম হতে পারে, তাদের খাবার আরেক রকম হতে পারে, তাদের ভাষা আরেক রকম হতে পারে, তাদের উৎসব আরেক রকম হতে পারে, তাদের জীবন ভাবনা আরেক রকম হতে পারে, কিন্তু আমরা একে অপরকে মানে অপরের প্রতি জাজমেন্টাল না হয়ে একে অপরকে যদি আমি অ্যাপ্রিসিয়েট করি, রেসপেক্ট করি, তখন সেইখানে কালচারাল ডাইভার্সিটির প্রতি রেসপেক্ট প্রকাশ পায়, এবং সেটা কসমোপলিটানিজমের একটি বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্যটা খেয়াল করো, ইউনিভার্সাল ভ্যালুস। Cosmopolitans seek to ground their beliefs in universal human characteristics and values such as human rights. তাহলে ইউনিভার্সাল ভ্যালুস হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে মানে সব একটা তাদের কসমোপলিটানিজম বিশ্বাস করে যে সব মানুষেরই কি আছে, হিউম্যান রাইট আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 4টা হচ্ছে কসমোপলিটানিজমের কোর প্রিন্সিপাল। একটা হচ্ছে তোমার গ্লোবাল সিটিজেনশিপ, তারপর হচ্ছে ইউনিভার্সাল রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, তারপর হচ্ছে কালচারাল ডাইভার্সিটি এন্ড রেসপেক্ট, আর শেষেরটা হচ্ছে ইউনিভার্সাল ভ্যালুস, মানে একটা সামগ্রিক মূল্যবোধ যেটা সব মানুষই শেয়ার করে, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো একটা অসহায়কে খুন করা, এটা কি মানে ইউনিভার্সাল ভ্যালুজ এর কি অন্তরায় নাকি সাপোর্টিভ? বলতো, অপোজিট মানে অপোজ করছে না সাপোর্ট করছে ইউনিভার্সাল ভ্যালুকে? যদি ধরো একটা অসহায় মানুষকে তুমি মেরে ফেললে, এটা কি ইউনিভার্সাল ভ্যালু? অপোজ করছে, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। এই যে গাজাতে যে এত এত মানুষকে যে মেরে ফেলছে, হ্যাঁ, তো সেটা কিন্তু ইউনিভার্সাল ভ্যালুকে কিন্তু অস্বীকার করা হচ্ছে। এখানে কসমোপলিটানিজমের কিছুই আমরা দেখতে পাচ্ছি না, একদমই অপোজিট, হ্যাঁ। তো এটা কিন্তু একটা এক্সাম্পল হতে পারে। এরপর দেখো হিস্টোরিক্যাল রুটস।
হিস্টোরিক্যাল রুটস, এই কসমোপলিটানিজমের কথা প্রথম কে বলেছেন? সক্রেটিস বলেছেন। হ্যাঁ, তারপর তোমার মানে এখানে উনি বলেছেন যে অরিজিনেস ফ্রম এনশিয়েন্ট গ্রিস, গ্রিসে এটা অরিজিন কসমোপলিটানিজমের কথা। সক্রেটিস অনেক অনেক বছর আগে বলে গেছেন এবং প্রত্যেক মানুষকে উনি আইডেন্টিফাই করেছেন সারা পৃথিবীর সিটিজেন হিসেবে, হ্যাঁ, সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কসমোপলিটানিজম ইজ ইন প্র্যাকটিস, এখানে আমরা দেখছি যে যখন যদি তুমি কসমোপলিটানিজম প্র্যাকটিস করো তাহলে কি হতে পারে। একটা হচ্ছে moral and political theory. In political theory, it focuses on ideas like equal respect for all people and the idea that humans are custodians of the environment. একটা হচ্ছে এটা কিন্তু এই যে কোর আইডিয়া গুলো থেকে কিন্তু এই প্র্যাকটিস গুলো আসছে। হ্যাঁ, যে যদি আমরা মনে করি যে সবার রাইট আছে তাহলে আমাদের অ্যাকাউন্টেবিলিটিও আছে সবাইকে দেখে রাখার। তাহলে এই যে পরিবেশ, চারিদিকের পরিবেশ, সেটাকে দেখে রাখা, চারিদিকের মানুষকে দেখে রাখা, এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু দায়িত্ব। আর সোশিও কালচারাল পার্সপেক্টিভ থেকে যদি তুমি কসমোপলিটানিজমকে দেখো তাহলে দেখবে সোশ্যালি ইট ডেসক্রাইবস আ পার্সোনাল টেন্ডেন্সি টু বি ওপেন টু অ্যান্ড এনগেজ উইথ কালচারস বিয়ন্ড ওয়ানস ওন কমিউনিটি। সোশিও কালচারাল পার্সপেক্টিভ থেকে যদি দেখো তখন দেখবে যে মানে তুমি খুব ওপেন মাইন্ডেড। আচ্ছা, হ্যালোউইনের একটা পার্টির একটা দাওয়াত আসছে, তুমি ভাবছো আচ্ছা ঠিক আছে যাই না, দেখি না ওখানে কি হয়। মানে ওইটা মানে আরেকজনের কালচারকে তুমি ঘৃণা করছো না, বরং তুমি একটা পার্টিসিপেট করছো ওখানে, অথবা পার্টিসিপেট করোনি কিন্তু তুমি সেটাকে ঘৃণা করোনি বা জাজ করোনি বা নেগেটিভ কিছু বলোনি। হ্যাঁ, তো এটা হচ্ছে সোশিও কালচারাল পার্সপেক্টিভ, যেখানে মানুষ খুব ওপেন মাইন্ডেড হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরটা দেখো ইনফ্লুয়েন্স অন মডার্ন মুভমেন্টস। The concept has influenced modern movements for human rights and has been used to motivate opposition to issues like slavery and apartheid. তাহলে দেখো এখানে বলেছে যে তোমার পলিটিক্যাল থিওরিতে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার যে আইডিয়াটা আসে সেটা হচ্ছে আশেপাশের মানুষজন এবং পরিবেশকে দেখে রাখা প্রত্যেকটা হিউম্যান বিং এর দায়িত্ব। সোশিও কালচারাল পার্সপেক্টিভ থেকে যদি দেখো সেখান থেকে দেখবে যে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের ওপেন হওয়া উচিত অন্যদের মানে অন্য মানুষের কালচার সম্পর্কে। আর যদি তুমি মডার্ন মুভমেন্ট থেকে দেখো তাহলে দেখবে যে প্রত্যেকেরই রাইট আছে। হ্যাঁ, যতগুলো মানুষ, যত গ্লোবাল সিটিজেন আছে সবারই কিন্তু নিজস্ব রাইট আছে। হ্যাঁ, যেটা হচ্ছে দাস প্রথার বিরুদ্ধে। এখন ক্রিটিসিজম আর কন্ট্রোভার্সির কথা যদি আসে তাহলে ওই যে তোমার ওইটা আসবে, তোমার ন্যাশনালিজম, এতে কিছু বিষয় আসবে। ক্রিটিসিজম এন্ড কন্ট্রোভার্সিস খেয়াল করো। সাম ক্রিটিক্স argue that cosmopolitanism can lead to a disregard for the nation state or a neglect of local beauties. হ্যাঁ, অনেকে মনে করে যে আমি বেশি ইন্টারন্যাশনাল হতে গিয়ে বা একটু বেশি ওপেন মাইন্ডেড হতে গিয়ে দেখা গেল যে নিজের মানুষদেরকে অবহেলা করা হলো। যেমন ধরো রোহিঙ্গা ইস্যুটাই যদি মনে করো, রোহিঙ্গা ইস্যুটা কিন্তু একটা কসমোপলিটানিজমের একটা এক্সাম্পল, যে ওয়েন ওকে কত মানুষ আসছিল, আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, কেউ কি বলতে পারবে? বা কাছাকাছি একটা, রোহিঙ্গারা যখন 10 লক্ষ মনে হয়েছিল। ম্যাম 10 দুটো লক্ষ, ওয়েবসাইট ছিল, একটাতে 5 লক্ষ আর একটাতে 10 লক্ষ ছিল। আচ্ছা চিন্তা করো তো, এত মানুষ যখন আমাদের দেশে আমাদের লিমিটেড রিসোর্স কিন্তু চলে আসলেন এবং এখানে থাকা শুরু করলেন, তাদেরকে আমরা ঘর বানিয়ে দিলাম, তাদেরকে থাকার জায়গা করে দিলাম, তাদেরকে জীবিকার ব্যবস্থা করে দিলাম। এটা হচ্ছে কসমোপলিটানিজমের এক্সাম্পল। কিন্তু তুমি ক্রিটিসিজমের বা কন্ট্রোভার্সিস যদি এখন খেয়াল করো এখানে কিন্তু এটার সাথে ম্যাচ করে যে নিজের লোকাল কমিউনিটিকে ইগনোর করে, মানে অনেক সময় কসমোপলিটানিজম শো করতে গিয়ে নিজের লোকাল কমিউনিটি কিন্তু কি হচ্ছে, ডেপ্রাইভড হয়ে যাচ্ছে অনেক সুযোগ সুবিধা থেকে। হ্যাঁ, ওখানকার ওই পরিবেশ, আমরা রোহিঙ্গারা আসার আগে যে পরিবেশ ছিল ওই জায়গার পরিবেশ কি সেটা আছে বলতো? নাই কিন্তু, ওটা কিন্তু বদলে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্রিটিসিজম। আরেকটা ক্রিটিসিজম দেখো, আদার্স পয়েন্ট টু potential issues like the vast inequality of wealth and the potential displacement of people from their homes and কি আসছে and country নাকি কেটে গেছে? আচ্ছা, আমি বোধহয় ক্রিটিসিজমটা কাটতে চেয়েছিলাম কিন্তু আমি কাটতে পারিনি, একটুখানি কেটেছে, পুরাটা আসেনি। আচ্ছা, তোমাদের ওখানে কতটুকু আসছে? লাইনটা কি একটু কেটে গেছে না মনে হচ্ছে? বুলেট পয়েন্ট, সেকেন্ড বুলেট পয়েন্টটা। Yes, ma'am. ম্যাম কমিউনিটি হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে ক্রিটিসিজমের ক্ষেত্রে একটা ক্রিটিসিজমই রাখো, এটা যেটা লাগবে এটাই না, আমার কাছে একটু রেপিটেশনও লাগছে। একটা ক্রিটিসিজম রাখো, যদি ক্রিটিসিজম
লিখতে চাও, হ্যাঁ ক্রিটিসিজমটা দিয়ে কনক্লুড করতে পারো যদি তুমি এই শর্ট নোটটা লিখো। তাহলে কসমোপলিটানিজম নিয়ে যে কোনো কোশ্চেন কি আছে নাকি বুঝতে পেরেছো? আইডিয়া ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন? ম্যাম হ্যাঁ বুঝতে হ্যাঁ বলো, পেরেছি। কোয়েশ্চেন না থাকলে আমি পরে একটু মুভ করবো। হ্যাঁ আচ্ছা, পরে যেটা আছে দেখো, এটা খুব ইন্টারেস্টিং, এটা তোমার সাবজেক্টের সাথে অনেক বেশি যায়, সেটা হচ্ছে রিজোমেটিক লিটারেসি। রিজোমেটিক লিটারেসি কাকে বলে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে একদম পুরো একদম মূল যে কথা, কোর যে কথা রিজোমেটিক লিটারেসি, সেটা হচ্ছে রিজোমেটিক লিটারেসি ইজ আ কনসেপ্ট which rejects traditional and linear model of meaning, যেটা হচ্ছে তোমার মানে সবসময় যে তথাকথিত প্রথা বা ট্র্যাডিশনাল এক্সপ্লেনেশন, ট্র্যাডিশনাল কনসেপ্ট, সেটার বাইরে যে চিন্তা করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি রিজোমেটিক লিটারেসি। হ্যাভ ইউ গট দ্যাট, দ্য মেইন আইডিয়া? মেইন আইডিয়াটা বুঝেছো? Yes, ma'am. আচ্ছা ওকে, দেখো তো রিজোমেটিক লিটারেসি ইজ আ কনসেপ্ট অফ লার্ন। আমার পিচ্চি কিন্তু চলে আসছে, ডাক্তারের চেম্বারে গিয়েছিল, এখানে আসলে কথা বলবে। দেখো রিজোমেটিক, সে অসুস্থ, জ্বর অনেক। Rhizomatic literacy is a concept of learning and making meaning that rejects traditional linear models, instead embracing a decentralized, interconnected approach inspired by rhizome. Rhizome মানে কি? Like a root system. root একটা গাছের শিকড়ে কি হয়? অনেক দিকে চলে যায় না, ব্রাঞ্চেস হয়ে। রিজোমেটিক লিটারেসিও তাই, একভাবে চিন্তা করে না, অনেকভাবে চিন্তা করে। হ্যাঁ দেখো, from Deleuze and sorry, excuse me. আচ্ছা, from Deleuze and Guattari, focusing on connected, responsive, and emergent understanding, where learners build knowledge through diverse pathways, collaboration, context, and personal sense making, often using digital tools for exploration beyond single fixed answers. Digital tools যেমন তোমরা যেটা ইউজ করো, AI ব্যবহার করো, ঠিক আছে, এটাও কিন্তু রিজোমেটিক লিটারেসির মধ্যে পড়বে। আচ্ছা, it's about navigating complexity, fostering creativity, and valuing multiple perspectives over standardized content, allowing learning to sprout in unexpected directions. তাহলে দেখো রিজোমেটিক লিটারেসি কি, তুমি মানে বছরের পর বছর, যুগের পর যুগ যে লিটারেসিটা জেনে আসছো বা যেটা শুনে আসছো, সেটা অন্য কিছু চিন্তা করা, নতুন করে ভাবা, ক্রিয়েটিভলি ভাবা, এবং সেটা একা একা না ভেবে গ্রুপে ভাবা, কোলাবোরেট করা, এবং অনেক সময় ডিজিটাল টুলও ব্যবহার করা। তো সেটাকে আমরা বলছি রিজোমেটিক লিটারেসি। Comment the madam have some water. লিখবো? আচ্ছা এখন দেখো, সরি আমার গলা কাশি হচ্ছে, গলাটা ভেঙে গেছে, একটু আমাকে 1 মিনিট সময় দাও। শিওর ম্যাম। কয়দিন অ্যাটেন্ড ক্লাসে? 18 জন। আচ্ছা এখন দেখো, তাহলে কি ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে? কি ক্যারেক্টারিস্টিক্স? অবশ্যই নন লিনিয়ার হবে। নন লিনিয়ার মানে, লিনিয়ার মানে হচ্ছে তোমার একটা স্টেপের উপর আরেকটা স্টেপ সাজানো, হ্যাঁ একদম মানে খুব ক্রোনোলজিক্যাল, সেটা হচ্ছে লিনিয়ার। আর নন লিনিয়ার কি? নন লিনিয়ার হচ্ছে এলোমেলো। হ্যাঁ, তুমি অনেক আর্কিটেকচারের অনেক এক্সাম্পলে দেখবে যে অনেক আর্কিটেক্টরা বিল্ডিং বানায়, হ্যাঁ, যেটা হচ্ছে গতানুগতিক বিল্ডিং এর মতো না, আরেক রকম। তারপর অনেক রাস্তাও অনেক সময় মিমে দেখে থাকবে বা ছবিতে দেখে থাকবে যে রাস্তা যেরকম হওয়ার কথা ওইরকম না, আরেক রকম, ডিফারেন্ট করে করেছে। হ্যাঁ, সো নন লিনিয়ার মানে হচ্ছে তোমার মানে অনেক রকম থাকবে ওখানে, ঠিক আছে, সেখানে একরকম যে একদম মানে এক টানা চলে যাবে এরকম না, বিভিন্ন লেয়ার থাকতে পারে। তারপরটা দেখো এমার্জেন্ট এন্ড সেলফ অর্গানাইজিং। এটা হচ্ছে লার্নিং পাথস আর নট প্রি ডিটারমাইন্ড, দে ফর্ম they form organically as learners interact with content, ideas, and each other, creating new connections.
আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে লার্নিং কোনো ফিক্স, ধর একটা বইতে একটা জিনিসের ডেফিনিশন দেওয়া আছে, কিন্তু সেটাই শেষ কথা না। এখানে লার্নাররা একজন আরেকজনের সাথে কথা বলবে, বলে নতুন আইডিয়া বের করতে পারে। হ্যাঁ, যেমন তোমার মানে লিটারেচার যখন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ব্যবহার করা হয়, তখন কিন্তু এই রিজোমেটিক লিটারেসি ইমার্জ করার অনেক মানে পসিবিলিটি থাকে এবং জায়গা তৈরি হয়, যে লার্নাররা কোলাবোরেটিভ লার্নিং করে, পেয়ার ওয়ার্ক করে, গ্রুপ ওয়ার্ক করে, সেখান থেকে নতুন নতুন আইডিয়া নিয়ে আসে। 3 নাম্বারটা দেখো, কনটেক্সট ড্রাইভেন। কনটেক্সট ড্রাইভেন বলছে লার্নার্স ব্রিং দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস, মেকিং সেন্স অফ ইনফরমেশন উইদিন দেয়ার ইউনিক কনটেক্সট, লিডিং টু ডাইভার্স আন্ডারস্ট্যান্ডিং। মনে করো টিচার একটা কনসেপ্ট দিয়ে দিল, ধরো ফেস্টিভ্যাল, ওই ক্লাসের মধ্যে মানে যারা লার্নার আছে তাদের মধ্যে ধরো বিভিন্ন জায়গার থেকে আসছে, ধরো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, তাকে বলা হলো তোমার অঞ্চলে সবচেয়ে সেরা কি, তুমি এটাকে এক্সপ্লেইন করো, ওইটা নিয়ে একটা ছোট প্রেজেন্টেশন করবা। তাহলে এটা কি কনটেক্সট ড্রাইভেন না? কি মনে হয়? ইয়েস ম্যাম। হ্যাঁ, ধরো ময়মনসিংহের কি বলো, মন্ডা। হ্যাঁ, আবার ধরো কুমিল্লার কি, রসমালাই। তারপরে ধরো তোমার বাগেরহাটের পান। তো এরকম অনেক দেশের অনেক জিনিস আছে যেটা কনটেক্সট ড্রাইভেন। তো মানে কনটেক্সট কে কাজে লাগিয়ে কিন্তু এটাকে করা যায়। ধরো একটা ক্লাসের মধ্যে কালচার পড়ানো হচ্ছে বা কিছু, তো ওই কনটেক্সট হঠাৎ করে টিচার বলে উঠলেন যে এই আমার দেশ তো হচ্ছে এখানে টাঙ্গাইলের চমচম কয়জন খেয়েছো বলো। তো কয়েকজন হয়তো হাত তুললো বা কয়েকজন বললো যে হ্যাঁ আমার এটা প্রিয়। তাহলে আচ্ছা, আমার টাঙ্গাইলে তো চমচম সেরা, তাহলে তোমার তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কোনটা সেরা? তো এইটা দিয়েও কিন্তু একটা অ্যাক্টিভিটি তারা তৈরি করে ফেলতে পারে, এবং এটা কিন্তু গতানুগতিক লেখাপড়ার বাইরে। আচ্ছা, শুধু ফেস্টিভ্যাল বা শুধু ফুডের মধ্যে কিন্তু থাকছে না, তখন এটা আরো ব্রাঞ্চেস, আরো ডিমেনশন এখানে অ্যাড হচ্ছে। এরপর দেখো কোলাবোরেটিভ এন্ড সোশ্যাল। এটা তো বুঝতেই পেরেছো যে যেহেতু গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্কের একটা অপশন আছে, তখন এটা অবশ্যই কোলাবোরেটিভ এন্ড সোশ্যাল। তারপর আছে রেসপন্সিভ এন্ড ফ্লেক্সিবল। এখানে কোনো ফিক্সড কিছু নেই, এটা রেসপন্সিভ, হ্যাঁ, এবং ফ্লেক্সিবল। টিচার্স অ্যাক্ট অ্যাজ ফ্যাসিলিটেটরস। টিচার কিন্তু এসে ওই দাঁড়িয়ে একটা বই খুলে পড়ায় না, কিন্তু এখানে টিচার কি করে, লার্নারদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে, টিচারের কাজ কি দাঁড়িয়ে থাকা, ফোন ব্যবহার করা নয় কিন্তু, হ্যাঁ, ফেসবুকিং করা নো। তার কাজ হচ্ছে এখানে লার্নারদেরকে পেয়ার ওয়ার্ক দিতে পারে, গ্রুপ ওয়ার্ক দিতে পারে, দিয়ে চেক লিস্ট দিতে পারে, একটা ইনস্ট্রাকশন দিবে যেভাবে কাজটা করো। তার কাজ হচ্ছে ঘুরে ঘুরে দেখা যায় লার্নাররা ঠিক মতো কাজটা করছে কিনা, কিন্তু আনসার বা পুরাটা বলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্যাসিলিটেটর হয়ে কাজ করা যাবে না, তখন আবার স্পুন ফিডিং হয়ে যাবে। ঠিক আছে, রেসপন্ডিং টু স্টুডেন্ট কন্ট্রিবিউশনস এন্ড অ্যালাউইং ডিসকাশনস টু ব্রাঞ্চ আউট, ভ্যালুইং মাল্টিপল ভ্যালিড আনসার্স। এইসব, যে কেউ একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে ম্যাম বা স্যার আমার এইটা আমি বুঝতে পারছি না, বা এটা কিভাবে করবো, ওখানে ছোট্ট ছোট্ট মানে স্কেপ ফোল্ডিং করবে টিচার, কিন্তু টিচার কি করবে না, পুরোপুরি আনসার দিয়ে দিবে না। ঠিক আছে, তো এইটা একটা। আরেকটা কি, টেকনোলজি ইনফিউজ। এখানে টেকনোলজি অবশ্যই ব্যবহার হবে, ডিজিটাল প্ল্যাটফর্ম টুলস এখানে দিয়েছে, মোবাইল লার্নিং, সোশ্যাল মিডিয়া। তোমরা এআই এর কথা অবশ্যই এখানে লিখবে, দ্যাট সাপোর্ট ফ্লুইড এক্সপ্লোরেশন এন্ড কানেকশন মেকিং। যে টেকনোলজি থাকবে এখানে, টেকনোলজি ছাড়া এই কনসেপ্টকে চিন্তাই করা যায় না। এখন ইন প্র্যাকটিসে যদি আমরা দেখি, প্র্যাকটিসে দেখলে আমরা দেখতে পারবো যে রিজোমেটিক লার্নিং এ মানে একদম গদবাঁধা বই ব্যবহার না করে ব্যবহার করা হয় বিভিন্ন লিঙ্কস, ভিডিওস, আর্টিকেলস, ডিসকাশনস, পার্সোনাল প্রজেক্টস, এইসব। তারপর ধরো প্রবলেম সলভিং এখানে খুব ইম্পর্টেন্ট। একটা প্রবলেম দিয়ে দিল টিচার, ওইটাকে সলভ করতে হবে। হ্যাঁ, তারপর ধরো হিয়ার আর ডিসকাশন। তোমাদেরকে কিন্তু কুইজ দেওয়া হয়েছে, একটা প্রবলেম দেওয়া হয়েছে, তোমরা কি করছো, সেটাকে সলভ করার চেষ্টা করছো না? ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী বানানোর চেষ্টা করছো। হ্যাঁ, তো তোমরা ইউ পিপল আর অলরেডি প্র্যাকটিসিং রিজোমেটিক লিটারেসি। হ্যাঁ, here a discussion might start with a simple question but branch into unexpected yet meaningful avenues based on স্টুডেন্ট ইনপুট। তাহলে ছোট্ট একটা শব্দ দিয়ে শুরু হতে পারে একটা ডিসকাশন, ছোট্ট একটা সেন্টেন্স দিয়ে শুরু হতে পারে, কিন্তু সেইটা হয়ে যাবে অনেক মিনিংফুল, অনেক এভিনিউ হয়ে যাবে। যেমন মনে করো যে টাঙ্গাইলের চমচমি যদি হয়, যে কোনো মানে কেউ একজন টিচার হয়তো নিজেকে ইন্ট্রোডিউস করলো যে আমার বাড়ি টাঙ্গাইল, সেখানে বিখ্যাত মিষ্টির নাম কি বলতো, টাঙ্গাইলের সবচেয়ে ভালো কোনটা? অবশ্যই সবাই বলবে যে পোড়াবাড়ির চমচম। তাহলে পোড়াবাড়ির চমচম সম্পর্কে তুমি কি জানো?
এটা কে প্রথম তৈরি করেছিল, কোথায় তৈরি করেছিল, তখন স্টুডেন্ট কিন্তু কিউরিয়াস হয়ে যাবে যে না আমি তো জানি না, তাহলে আচ্ছা ঠিক আছে তুমি এটা নিয়ে মানে আসো, একটা গ্রুপে কাজ দিচ্ছি, নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিবে। তখন কিন্তু সে তখন খোঁজা শুরু করবে যে আসলে পোড়াবাড়ির চমচম প্রথম কে বানিয়েছিলেন, তারপরে মানে তারপরে কে বানিয়েছিলেন, হ্যাঁ এটা রেসিপি কি ছিল, বা পোড়াবাড়ির চমচম কেন এত বিখ্যাত, হ্যাঁ এটা শুধু কি টাঙ্গাইলেই পাওয়া যায় নাকি আরো অনেক অঞ্চলে পাওয়া যায়, আরো অন্য অঞ্চলে পাওয়া গেলে কি তারা কি সবাই টাঙ্গাইল থেকেই আনে নাকি নিজেরা তৈরি করে ওদের কাছ থেকে রেসিপি এনে, হ্যাঁ তো এইরকম এবং ওইটার কোনো ভ্যারাইটি আছে কিনা, এখানে কিন্তু অনেক, এবং কোন কোন অনুষ্ঠানে পোড়াবাড়ির চমচম ব্যবহার করা হয়, মানে দেখো অনেক মাল্টি ডিমেনশনাল জায়গা থেকে কিন্তু এই একই মিষ্টি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা দেখা যায়। তারপরে যখন তোমরা এইভাবে যখন একটা যে কোনো একটা বিষয়কে যখন অনেক আর এখন তো যে কোনো কাজ দিয়ে মানুষ কি করে, প্রথমে এআই এর কাছে জানতে চায়, তাই না বলো? তাহলে তো টেকনোলজি তো ইনফিউজড হয়ই। তারপরে এআই যদি ঠিক করে আনসার করতে না পারে তখন আরো বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে, গুগল করে, হয়তো টাঙ্গাইলের লোককে ইন্টারভিউ করা শুরু করে দেবে যে আপনি এই মিষ্টি সম্পর্কে কতটুকু জানান। তো এইরকম একটা ছোট্ট জিনিসকে কিন্তু অনেক অনেক ব্রাঞ্চে এক্সপ্লোর করা যায়, সেটাকে আমরা বলছি রিজোমেটিক লিটারেসি। এটা কি বুঝতে পেরেছো স্টুডেন্টস? জি ম্যাম। আচ্ছা, এখন তোমার ইউজিং লিটারেচার ফর ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম যখন আমরা বলি, বা এই কোর্সটা যে পড়ছো, সেখানে তোমার রিজোমেটিক লিটারেসি প্র্যাকটিস করারও সুযোগ আছে, কসমোপলিটানিজম প্র্যাকটিস করারও সুযোগ আছে, হ্যাঁ ছোট্ট একটা পিস অফ রাইটিং বা ছোট্ট একটা স্টোরির একটুখানি নিয়ে এসে কিন্তু তুমি সেটা করতে পারো। আচ্ছা, আমার সাথে এখন বই নাই, কিন্তু আমার সব পিডিএফ এ বই আছে, তোমাদেরকে বলছেন বইও সাথে রাখতে। বইয়ে আমরা পড়েছি সিলেক্টিং, যে ওই যে আমরা পড়েছি হচ্ছে যে মেটেরিয়াল সিলেক্ট করার ক্রাইটেরিয়া কি, এটা পড়েছি। তারপর পড়েছি কি কি চ্যালেঞ্জ হয় যখন আমরা অন্য কালচারের মেটেরিয়াল ব্যবহার করি, লাইক ট্রান্সলেটেড মেটেরিয়াল আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যবহার করছি, অন্য ভাষায় লেখা হয়েছে পরে ট্রান্সলেশন করা হয়েছে ইংলিশে, সেটা ব্যবহার করছি, বা বাংলায় লেখা হয়েছে ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ব্যবহার করছি। এরকম যখন ব্যবহার করি তখন কালচারাল ব্যারিয়ার কি হয় বা কালচারাল চ্যালেঞ্জ গুলো কি হয়, এগুলো আমরা পড়েছি। তারপর আমরা আরেকটা পড়েছি হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি কাকে বলে, এবং হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে কিভাবে কোয়েশ্চেন করা যায়, হ্যাঁ এবং ওইটা অ্যানালিসিস। এখন তোমাদের ওই বইয়ের মধ্যে দেখবে এই সিলেক্টিং মেটেরিয়াল বা কালচারাল চ্যালেঞ্জের পরে একটা চ্যাপ্টার আছে যেখানে আছে যে শর্ট স্টোরি কিভাবে পড়াতে হয়, প্ল্যানিং আর শর্ট স্টোরি লেসন, তারপর আছে পোয়েম কিভাবে পড়াতে হয়, এইভাবে করে সাজানো আছে। ওই চ্যাপ্টার গুলো একটু দেখবে, কারণ তোমাদের শর্ট নোটে কিন্তু এটা থাকতে পারে যে প্ল্যানিং আ লেসন ইউজিং আ শর্ট স্টোরি বা প্ল্যানিং আ লেসন ইউজিং আ পোয়েম, ঠিক আছে, সেক্ষেত্রে কি করা যায়। ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, ওইটাকে জাস্ট পড়ে ওভারঅল একটা ধারণা রাখবে যাতে লিখতে পারো। এম আই ক্লিয়ার? ওইটা একটা কিন্তু শর্ট নোটের মধ্যে পড়বে, ঠিক আছে, এটা একটু নোট রাখো। নোট নিয়েছো? হ্যাঁ। ম্যাম তারপরে হ্যাঁ ওই যে এবার পরে, প্ল্যানিং হ্যাঁ আ পরেরটা লেসন স্ক্রিন শেয়ারে রাখ। হ্যাঁ বলো বলো, ম্যাম এক্সটেন্সিভ রিডিং ইন্টেন্সিভ রিডিং এ স্ক্রিন শেয়ার করো, আমি কোশ্চেন আনসার করছি, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, প্ল্যানিং আ লিসেন ইউজিং আ শর্ট স্টোরি অর শর্ট পোয়েম, এটা ম্যাম অ্যাসাইনমেন্টটা আমরা যেভাবে করেছি, যেভাবে অ্যান্সারগুলো লিখেছিলাম ওভাবে কি লিখতে হবে এগুলোর ক্ষেত্রেও? না, অ্যাসাইনমেন্ট মানে এটা সম্পর্কে অবশ্যই তোমার অলরেডি ধারণা হয়ে গেছে, কারণ তোমরা অলরেডি কাজ করছো, তাই না? জি ম্যাম। শর্ট স্টোরি ব্যবহার করে কিভাবে মেটেরিয়াল বানাতে হয় বা অ্যাক্টিভিটি বানাতে হয় বা পোয়েম ব্যবহার করে কিভাবে বানাতে হয়, এটা অলরেডি তোমরা কাজ করছো, হাতে কলমেই কাজ করছো প্র্যাকটিক্যালি। কিন্তু বইতে ও অনেক রকম অ্যাক্টিভিটি আছে, বইতে জাস্ট পড়বে যে ধরো শর্ট স্টোরি দিয়ে যদি কখনো মানুষ লেসন প্ল্যান করে তখন কোন জিনিসটা প্রথম মাথায় রাখতে হয়, অথবা ধরো শর্ট স্টোরির মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ক্যারেক্টার আছে, সেটিং আছে, হ্যাঁ তো ধরো শর্ট স্টোরি কে নিয়েছো কন্টেন্ট হিসেবে কিন্তু তুমি পড়াতে চাচ্ছ সেটিং, তাহলে তোমার ওই প্ল্যানিংটা কেমন হবে, ওরকম স্পেসিফিক করে লিখতে হবে যে ফর এক্সাম্পল আমি একটা শর্ট স্টোরি নিয়েছি বলে একটা ধরো একটা শর্ট স্টোরির নামই লিখে দিলে যে নেকলেস নিয়েছি গাইদি মোপাসার, তো সেখানে আমি সেটিং করাতে চাচ্ছি, তো সেটিং এর মধ্যে আমার এই এই জিনিস থাকবে, যেমন সেটিং এর মধ্যে ওয়েদার থাকে, ফার্নিচার থাকে, হ্যাঁ কাপড় চোপড় থাকে, রঙের ব্যাপার থাকে, হ্যাঁ তো ওই ওই জিনিসগুলো ওই বইতে আছে। বইতে ওই চ্যাপ্টারটা একটু জাস্ট রিডিং করলেই বুঝতে পারবে যে মানে কিভাবে শর্ট স্টোরি ব্যবহার করে। আবার তারপরের চ্যাপ্টারে আছে পোয়েম কিভাবে ব্যবহার করে। তো আমি বলছি যে একটা আইডিয়া নেওয়ার জন্য যে
কিন্তু এটা যে পুরাটাই তোমার লিখতে হবে এরকম না, আইডিয়া নিয়ে রাখবে। আর তোমার তেমনি একটা ধারণা হয়ে গেছে যে কিভাবে শর্ট স্টোরি ব্যবহার করে বা কিভাবে পোয়েম ব্যবহার করে। মানে একটা শর্ট স্টোরি দিয়ে যখন একটা ল্যাঙ্গুয়েজ লেসন তুমি প্ল্যান করো, তোমার মাথায় কি কি জিনিস থাকে, কি কি বিষয় থাকে, এম আই ক্লিয়ার? বা একটা কবিতা দিয়ে যখন একটা লেসন প্ল্যান করো, তোমার মাথায় কি কি জিনিস থাকে, মানে তুমি কিভাবে লার্নারকে এনগেজ করতে চাও, বা লার্নারকে আসলে তুমি কি শেখাতে চাও, বা কবিতাটাকে তুমি কিভাবে তাদের সামনে প্লেস করতে চাও, বা শর্ট স্টোরিটাকে বা কিভাবে প্লেস করতে চাও, এই প্ল্যানিংটা আর কি। মানে এখানে মেইন শব্দটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং আ লেসন উইথ আ শর্ট স্টোরি, প্ল্যানিং আ লেসন উইথ আ পোয়েম। হ্যাঁ, প্ল্যান তুমি যখন করো তখন এটা প্ল্যানটা কিভাবে করে, এটা ইন্ডিভিজুয়াল, এটা সম্পূর্ণই তোমার ইন্ডিভিজুয়াল। তোমার যেরকম প্ল্যান সেটা হবে, এটা একজন থেকে আরেকজন ভ্যারি করবে। ঠিক আছে? আনসার কি পেয়েছো? আর কিছু ইয়েস জিজ্ঞেস ম্যাম, করা থাকলে বল। থ্যাংক ইউ। আচ্ছা, ইউর ওয়েলকাম। আচ্ছা, এখন আমরা আরেকটা শর্ট নোট দেখছি, এক্সটেন্সিভ এন্ড ইন্টেন্সিভ রিডিং। এটা হয়তো তোমরা অনেকেই অলরেডি জানো। খুব সহজে যদি পার্থক্য বলি তাহলে সহজ কথায় ইন্টেন্সিভ রিডিং হচ্ছে সেই রিডিং যেটা ধরো একটা প্যাসেজ দিয়ে নিচে কয়েকটা কোয়েশ্চেন আছে যে স্টুডেন্টদের বললো এই কোয়েশ্চেন গুলো আনসার করো, বা একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি আছে, স্টুডেন্টকে বলা হলো এটাকে আনসার করো, অথবা এমসিকিউ আছে, বলা হলো আনসার করো। তো ইন্টেন্সিভ রিডিং এর একটা খুবই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ গোল থাকে, হ্যাঁ, কিন্তু এক্সটেন্সিভ রিডিং এ সেটা থাকে না। এক্সটেন্সিভ রিডিং ইজ মোর লাইক রিডিং ফর প্লেজার, আর ইন্টেন্সিভ রিডিং হ্যাজ অবজেক্টিভস, স্পেসিফিক অবজেক্টিভস। হ্যাঁ, যে এইটা এতটুকু পড়ে তুমি এইগুলো আনসার করো, এতটুকু পড়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো, এরকম। তো এটা খুবই ছোট একটা ডেফিনিশন এখানে আছে, দেখো। এক্সটেন্সিভ এন্ড ইন্টেন্সিভ রিডিং: এক্সটেন্সিভ মিন্স কাভারিং আ substantial area, and so extensive reading refers to that type of reading in which students read and refer to large quantities of material chosen by themselves. এটা কিন্তু নিজেরাই তারা হয়তো মানে চুজ করেছে, করে পড়ছে। হ্যাঁ, রিসার্চের জন্য পড়তে পারে, তার আউট অফ পার্সোনাল ইন্টারেস্ট পড়তে পারে। হ্যাঁ, ধরো তোমার অনেকের থাকে না যে তোমার স্পেস সম্পর্কে খুব আগ্রহ, তখন সে কিন্তু ওই স্পেস রিলেটেড বইপত্র পড়ে, কিন্তু এটা পড়ে সে কোনো পরীক্ষা দিবে না, কোনো টেস্টে অংশ নিবে না, কিন্তু তার নিজের আগ্রহের কারণেই পড়ছে, সেটা একটা এক্সটেন্সিভ রিডিং। আবার অনেকে দেখবা যে খুব কবিতা পড়তে ভালোবাসে। হ্যাঁ, আজকেই যে রায়হান শহীদ স্যার বলছিলেন যে আমার তো মনে হয় যে কার কার কবিতা আমি পড়িনি, সেগুলো আমি কিনে রাখি সব, যে আমি আমার মৃত্যুর আগে যেন অন্তত সবগুলো পড়তে পারি। তো এটা দিয়ে তো উনি কোনো পরীক্ষা দিবেন না বা কোনো রিসার্চও করবেন না, কিন্তু এইটা হচ্ছে ওনার শখ, ওনার ইচ্ছা। তো এইটা হচ্ছে তোমার এক্সটেন্সিভ রিডিং এর এক্সাম্পল। আর এটার উল্টা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। অ্যাজ এগেইনস্ট ইন্টেন্সিভ রেফার্স টু ইন ডেপথ অর কনসেন্ট্রেটেড রিডিং। ঠিক আছে? Therefore, এখানে কিন্তু রিডিংটা পড়ে গেছে, একটু লিখে নিও। As against intensive refers to in-depth and concentrated reading. Therefore, intensive reading means that type of reading in which the material has to be read carefully and thoroughly to get specific details. হ্যাঁ, ধরো একদম একটা প্যাসেজ দিয়ে বললো কি যে কত সালে ওনার জন্ম হয়েছে, কবির একটা ধরুন কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা লেখা, এখন কোয়েশ্চেনের মধ্যে আছে যে কোথায় কবির জন্ম হয়েছিল। হ্যাঁ, তো ওই প্লেসটার নাম, তো প্লেসটা তো ওই টেক্সটের মধ্যে আছে, তখন স্টুডেন্ট এটা দেখে ওখান থেকে দেখে আনসার করবে, তাই না? তারপর দেখো, মোস্ট অফ দ্য টাইমস এক্সটেন্সিভ রিডিং ইজ ইউজড ফর নলেজ সিকিং পারপাস অর সামটাইমস অনলি ফর প্লেজার। On the other hand, intensive reading mostly concentrates on specific language learning goals like comprehension, elaborating analysis, etc. তো তুমি চাইলে এখান থেকে তুমি নিজে নিজে এক্সাম্পল দিতে পারো, কোনো নভেলের এক্সাম্পল দিতে পারো, যে somebody is reading Charles Dickens's Oliver Twist, but there is no exam for that. He or she is just reading for pleasure, বা হুমায়ুন আহমেদের বই পড়ছে কেউ আনন্দের জন্য, শখে পড়ছে, এটাতে এখান থেকে কোনো পরীক্ষা হবে না, সেটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। কিন্তু ইন্টেন্সিভ রিডিং হচ্ছে ধরো এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পাস করার জন্য পড়ছে, সেটা হচ্ছে তোমার ইন্টেন্সিভ রিডিং। ঠিক আছে? এটা এতটুকু কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। জি ম্যাম। Same. কি বললো, চলে গেল নাকি? লেখা আছে এসএসসি কি, ওটা লেখা আছে।
এই আমাকে শুনতে পাচ্ছ? মনে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ম্যাম এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং এর এক্সাম্পল দিতে পারবে? জি ম্যাম। জি একটু ম্যাম। সহজ, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা একটু কোয়েশ্চেন নিয়ে কথা বলি। শিওর ম্যাম। আচ্ছা, কোয়েশ্চেন হচ্ছে তোমার দুইটা হচ্ছে তোমাকে বড় প্রশ্নের উত্তর দিতে হবে 15, 15, 30, একটু নোট রাখো। আর দুইটা ছোট প্রশ্নের উত্তর দিতে হবে 5, 5, 10, ঠিক আছে? আচ্ছা, এখন বড় প্রশ্নের মধ্যে একটা হচ্ছে যে বললাম যে মানে ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং মেটেরিয়ালস, হ্যাঁ, ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং লিটারারি ম্যাটেরিয়ালস ফর ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমস। যদি মনে করো যে তুমি একটা লিটারারি পিস ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ব্যবহার করবে, তখন কি কি ক্রাইটেরিয়া ফলো করো? হ্যাঁ, এটা আমরা বই থেকে পড়েছি। আর এবং অবশ্যই তুমি ইউ পিপল আর মোস্ট ওয়েলকাম টু অ্যাড এনিথিং ফ্রম এনিওয়্যার উইথ এক্সাম্পলস। আচ্ছা, যে কোনো কোয়েশ্চেন আনসার অবশ্যই এক্সাম্পল কানেক্ট করার চেষ্টা করবে, কারণ এক্সাম্পল দিলে আসলে বোঝা যায় যে আসলে লার্নিংটা কতটা ঠিক হয়েছে বা কতটা সম্পূর্ণ হয়েছে, সেই কারণে এক্সাম্পল দেওয়া দরকার। আচ্ছা, এটা হলো একটা ব্রড কোয়েশ্চেন ক্যাটাগরি। সেকেন্ড ব্রড কোয়েশ্চেন ক্যাটাগরি হচ্ছে তোমার এই যে চ্যালেঞ্জেস, হ্যাঁ, চ্যালেঞ্জেস অফ ইউজিং কালচারাল টিচিং মেটেরিয়াল অথবা কালচারাল চ্যালেঞ্জেস। হ্যাঁ, তো কালচার নিয়ে কোনো একটা কিছু, এইটা একটা ব্রড ক্যাটাগরি, যে অন্য কালচারের কোনো লিটারেচার যখন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ব্যবহার করা হয় তখন কি কি ধরনের চ্যালেঞ্জ টিচাররা ফেস করে। হ্যাঁ, এটাও আমরা বই থেকে পড়েছি, বইতে খেয়াল করবে আছে দেখবে। এটাও এক্সাম্পল সহ লিখবে। হ্যাঁ, কোনো রাইটারের অবশ্যই অন্য ভাষায় লিখেছেন, সেটা ইংরেজিতে ট্রান্সলেটেড হয়েছে। এমনকি গাইদি মোপাসার নেকলেসের কথাই যদি বলি না কেন, ওইটা তো মানে ইংরেজি ভাষায় কিন্তু লেখা না, ওটা ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছিল, সেটাকে পরে অনুবাদ করা হয়েছে ইংরেজিতে। তারপর তোমরা নিজেরাই এরকম একটা মেটেরিয়াল পেয়েছো না, ফ্রান্স কাফকার মেটামরফোসিস। জি ম্যাম। হ্যাঁ, না, হ্যাঁ, সেটা তো আছে, মেটামরফোসিস এক্সাম্পল দিতে পারো। তোমাদের এই যে অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, যে এখানে তো ফ্রান্স কাফকার একটা দিয়েছি আমি, পেয়েছো না? জি ম্যাম। ওই যে কি যেন, দ্য ডায়েরি অফ আ ফ্যামিলি ম্যান না কিরকম এরকম কি যেন একটা দিয়েছি না? কে পেয়েছো এটা? জি ম্যাম এটা আমরা পেয়েছি। আসিফার আমি পেয়েছি। এই তো, তাইলে দেখো এটা কিন্তু অন্য কালচারের, হ্যাঁ, এটাও কিন্তু তোমার ইংরেজি ভাষায় লেখা না। তো কিন্তু উনি ইউনিভার্সাল বিষয়গুলোকে টাচ করতেন দেখেই ওনার লেখা এখনো এত নতুন, এখনো মানুষ কত বছর, শত শত বছর পরেও মানুষ কানেক্ট করতে পারছে, কারণ এই জীবনের এই ক্রাইসিস গুলো তো রয়ে গেছে। আচ্ছা, তো এই ধরনের লেখা তোমরা করতে পারো, রেফার করতে পারো আরেক ভাষায় লেখা, হ্যাঁ, এক্সাম্পল দিয়ে বুঝাতে পারো। তাহলে এটা গেল একটা ব্রড ক্যাটাগরি। আরেকটা ব্রড ক্যাটাগরি কি, ব্লুমস ট্যাক্সোনমি কাকে বলে? হ্যাঁ, ব্লুমস ট্যাক্সোনমি কাকে বলে? তারপরে আমি কি সেই কাগজটা তোমাদের সাথে পরে শেয়ার করেছিলাম, যেটা আমি প্রিন্ট করেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি? জি ম্যাম করেছিলেন। হ্যাঁ, ওইটা অবশ্যই মাথায় রাখবে। ওই শব্দগুলো ব্যবহার করতে হয় বিভিন্ন লেভেলের ব্লুমস ট্যাক্সোনমি কোয়েশ্চেন করার সময়। তো তোমরা এই মুহূর্তে যেই অ্যাসাইনমেন্টটা করছো, সেই ধরনের একটা কোয়েশ্চেন ফাইনাল এক্সামে তোমরা এক্সপেক্ট করতে পারো, যে একটা মেটেরিয়াল দেওয়া থাকবে, একটা লিটারারি মেটেরিয়াল দিয়ে তোমাকে বলা থাকবে যে ব্লুমস ট্যাক্সোনমি কাকে বলে। এই মেটেরিয়ালে তুমি কোয়েশ্চেন ডেভেলপ করো ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী, এবং তুমি এক্সপ্লেইন করো যে তুমি কেন ঠিক এই মেটেরিয়ালটার জন্য ঠিক এই কোয়েশ্চেন গুলোই তুমি নিলে ব্লুমস ট্যাক্সোনমিকে ফলো করার জন্য। তোমার নিজের পক্ষে যুক্তি দাও যে তোমার মানে তুমি যখন নিয়েছো, মানে এইটাকে চুজ করেছো, তখন তোমার ভাবনাটা কি ছিল, যে আমি এই জিনিসটা মাথায় রেখে এভাবে চুজ করেছি। আমি এই যে রিসেন্ট কনফারেন্সে এরকম একটা পেপারে অ্যাটেন্ড করেছিলাম, পেপারটার টাইটেল ছিল তোমার ডিজাইন থিঙ্কিং। হ্যাঁ, ওইটা আমার পরিচিত ছোট ভাই শামসুদ্দোহা, সে হচ্ছে ইউএসএ তে থাকে, পার্ডু ইউনিভার্সিটির টিচার সে প্রেজেন্ট করেছিল, সে আর তার কলিগ। ওখানে কিন্তু যে চিন্তাটা, প্রসেস, মানে হাউ পিপল থিঙ্ক, সেই প্রসেসটা ইম্পর্টেন্ট। এই যে স্টুডেন্টরা যত এআই ব্যবহার করে প্যারাগ্রাফ লিখে নিয়ে আসছে, এসে লিখে নিয়ে আসছে, তো তুমি তো তাদেরকে মানে এটা তো তুমি থামাতে পারবে না, এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। তাহলে কিভাবে তাকে ল্যাঙ্গুয়েজ শেখাবে? ধরো হোম টাউন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছো তোমার ছাত্রকে, সে এআই দিয়ে লিখে নিয়ে আসছে, কিন্তু তুমি তাকে মার্কিং করবা কিভাবে? মার্কিং করবা হচ্ছে তাকে জিজ্ঞেস করবা যে তুমি কোন প্রম্পটটা দিয়ে এটাকে এনেছো, এই প্যারাগ্রাফটা পেলে। প্যারাগ্রাফটা পাওয়ার পরে তোমার পরে কি মনে হয়েছে যে ঠিকঠাক,
নাকি তুমি নিজে কিছু ঠিক করেছো, কোথায় ঠিক করেছো বা কেন তোমার কাছে ঠিক মনে হয়নি, তখনই কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি করাতে পারবে। তখন তো তাকে বলতে হবে, বা তুমি তাকে লিখতে দিলে তখন তাকে লিখতে হবে, তখন কিন্তু তোমার লিসনিং, রাইটিং, স্পিকিং সবই কিন্তু তাকে করতে হচ্ছে। তো এইভাবে করে কিন্তু এরকম অনেক আইডিয়া আমাদের কনফারেন্সের সময় ভিতরে আমি দেখেছি। এটাকে বলে ডিজাইন থিঙ্কিং, যে তোমার থিঙ্কিংটাকে তুমি কিভাবে ডিজাইন করেছো। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে তোমার লিখতে হবে যে এই কোয়েশ্চেন গুলো কেন তুমি এই লিটারারি টেক্সটের জন্য চুজ করেছো, তোমার মনে কি ছিল। হ্যাঁ, তো এই ধরনের একটা কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে ব্রড কোয়েশ্চেন ক্যাটাগরি। আর শর্ট কোয়েশ্চেন ক্যাটাগরির মধ্যে 3টা ব্রড কোয়েশ্চেন ক্যাটাগরির কথা বললাম। আর শর্ট কোয়েশ্চেন ক্যাটাগরির মধ্যে এই যে আজকে যে 3টা করলাম, এই 3টার সাথে হচ্ছে তোমার ওই যে প্ল্যানিং, how to write, how to use a short story in a language classroom, or planning how to use a poem in a language classroom, এরকম। ঠিক আছে, do you have any questions? এতটুকু কি ঠিক আছে না কোনো কোয়েশ্চেন আছে বলো তাহলে। না ম্যাম, ক্লিয়ার। ম্যাম ক্লিয়ার। আশা করি তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। আর তোমরা ইতিমধ্যেই অনেক চমৎকার কাজ করেছো, প্রেজেন্টেশন গুলো সুন্দর ছিল। আমি আশা করি যে কুইজটা এই মুহূর্তে তোমরা করছো সেটাও অনেক সুন্দর হবে, খুব সুন্দর, মানে দেখার মতো মেটেরিয়াল হবে। আমরা হয়তো এটা যেহেতু প্রথম, মানে তোমরাই যেহেতু এই কোর্সটা প্রথম করেছো ডিআইইউ তে, আমরা আশা রাখছি যেটা তোমাদের মানে কাজের থেকে স্যাম্পল তৈরি হয়ে যাবে, যেটা অন্যরা ফলো করে কাজ করতে পারবে। ঠিক আছে, তো হাতে কলমেই করেছো এগুলো। তোমাদেরকে আমার কাছে মনে হয় যদি টিচার হও তাহলে, এবং লিটারারি পিস যদি ব্যবহার করতে চাও ক্লাসরুমে, অনেক কাজে লাগবে এই কোর্সটা। ঠিক আছে, তোমাদের কাছে কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। আর সব কি করে ফেলেছো, সব কাজ? ওই সেশনের সামারি টামারি গুলো করা শেষ? আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ওই কোয়েশ্চেন অনুযায়ী করছো তো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, ম্যাম ওটা তাহলে হ্যান্ড হ্যাঁ বলো। হ্যাঁ, হবে না ওয়ার্ড ফাইলে হবে? হ্যান্ড রিটেনও হতে পারে, নো প্রবলেম। এটা তো টেক অ্যাওয়ে লিখছো, আমি আলাদা করে কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু কাভার পেজটা দিবা হচ্ছে ইয়েতে, এমএস ওয়ার্ডে। কাভার পেজটা এমএস ওয়ার্ডে দিবে। আমি কি মার্ক ডিস্ট্রিবিউশন ওখানে দিয়ে দিয়েছিলাম? কাভার ma'am. পেজের কিছু কি দিয়েছি তোমাদেরকে? আচ্ছা, আমি তাহলে আসিফকে একটা কাভার পেজ ইমেল করব, ওই কাভার পেজটা হচ্ছে উপরে দিবে, আর ভেতরে হাতে লিখে দাও, নো প্রবলেম। ম্যাম ঠিক আছে, টাইপ করে ফেলেছি তো। টাইপ করে করতে যদি সুবিধা হয় তাহলে টাইপ করে করো, কোনো অসুবিধা নেই। মানে আমি বলছি যে যদি হাতে লিখলে সুবিধা হয়, তাহলে কি সবাই টাইপ করে করবা? একরকম হলে ভালো better লাগবে। হয়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, টাইপ করে বেটার। অলরেডি করে ফেলেছি অনেকেই। আচ্ছা আচ্ছা, টাইপ করেছো বেশিরভাগ? জি ম্যাম। জি ম্যাম। তাহলে টাইপ করো। আমার টাইপ বা হাতে লেখায় কোনো সমস্যা নাই। আমি হচ্ছে কাজটা অথেন্টিক চাই, যে মানে তোমরাই করেছো এটা চাই আর কি। হ্যাঁ, আর কিছু না। টাইপ করে ফেললে একই রকম হবে। তাহলে কাভার পেজটা আমি আসিফকে ইমেল করে দিব। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা, এখন আইডি আমি কল করছি, একটু রেসপন্স করো। 004 আছো? তাসলুবা ইব্রাহিম নাই মনে হয়। 005, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা 014, প্রেজেন্ট প্লিজ ম্যাম। 015, প্রেজেন্ট ম্যাম। 018, ইয়েস ম্যাম। 020, প্রেজেন্ট ম্যাম। 022, ইয়েস ম্যাম। 023, ইয়েস ম্যাম। 025, প্রেজেন্ট ম্যাম। 029, অ্যানালিটিক্যাল ব্রেন খাটাতে হবে না। 030, প্রেজেন্ট ম্যাম। 031, ইয়েস ম্যাম। 032, প্রেজেন্ট ম্যাম। 033, প্রেজেন্ট ম্যাম। 036, প্রেজেন্ট প্লিজ। 037, 043, ম্যাম। 043 আছে? জি ম্যাম, প্রেজেন্ট ম্যাম। রাকিবুল হাসান, হ্যাঁ ওকে। 044, হুমায়ুন কবির। 046, Yes, ma'am. 047, ইয়েস ম্যাম। 048, প্রেজেন্ট ম্যাম। 049, প্রেজেন্ট ম্যাম। মারিয়া সুলতানা মিতু। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর অন্য ক্লাসগুলোর কি অবস্থা? তোমরা যে অন্য যে কোর্সগুলো করছো ওগুলো সবগুলো সিলেবাস শেষ হয়েছে?
ম্যাম শেষ হয়েছে, আর দু একটা আছে একেবারে দ্বারপ্রান্তে, শেষ হয়ে যাবে ও আশা আচ্ছা, করি। এই যে আমার মতোই অবস্থা আর কি লাস্ট মোমেন্টে। আর ক্লাস তো আমরা সবাই একই সমান পেয়েছি না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম এই ফ্রাইডেতে কি ক্লাস হবে না আমাদের? এই ফ্রাইডেতে নাকি তোমাদের কম্প্রিহেন্সিভ ভাইবা? ও হ্যাঁ ম্যাম, ভাইবা নিয়ে জি একটু ম্যাম। জিজ্ঞাসা জি করতে ম্যাম। চাচ্ছিলাম ম্যাম। আমাদের একটু হ্যাঁ হ্যাঁ, ভাইবা নিয়ে তাহলে যদি ক্লাস একটু আইডিয়া দিতেন। ভাইবা কম্প্রিহেন্সিভ যেহেতু বলেছে, তাহলে মাস্টার্সে যা যা কোর্স পড়েছো সবগুলো থেকেই জিজ্ঞেস করবে। আর হচ্ছে এখানে যেটা প্রিপারেশনের ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে যেগুলো একদম কোর আইডিয়া, ওইগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। যেমন আজকে তানভীরের সাথে কথা হচ্ছিল, যেমন যদি তোমার ক্র্যাশনের মনিটর মডেল থিওরি যদি পড়িয়ে থাকে, তাহলে ওইটা একদম তোমার মানে কি বলবো ঠোঁটের আগায় থাকতে হবে যে ক্র্যাশনের মনিটর মডেল থিওরি কি। মানে তুমি ইএলটি তে মাস্টার্স করে যাবা কিন্তু ওইটা তোমার মাথায় থাকবে না, এটা হয় না। তারপর হচ্ছে লো এফেক্টিভ ফিল্টার কি, হাই এফেক্টিভ ফিল্টার কি। তারপরে তোমার সাইকোলিঙ্গুইস্টিক্স এর যেমন চমস্কির ইনেটিস্ট হাইপোথিসিস, সেটা কি, সেটা এগেইনস্ট ক্রিটিসিজম কি ছিল। তো এই ধরনের এসএলএ যদি কোর্স তোমাদের থেকে থাকে, বা লিটারেচারে কি কি কোর্স তোমরা নিয়েছো আমি তো জানি না, মানে কোর যে বিষয়গুলো, হ্যাঁ ধরো লিটারেচারে থিওরি পড়িয়েছে কোনো একটা কোর, সেইটা সম্পর্কে জিজ্ঞেস করলো এইরকম। মানে এমন কিছু জিজ্ঞেস করবে যেটা হচ্ছে তোমার আসলে এটা একটা মিনি ইন্টারভিউ বলতে পারো। জব ইন্টারভিউতেও মানে এই শুক্রবার যেই ভাইবাটা ফেস করবে, সেই একই ধরনের ভাইবা আসলে তোমাকে জব ইন্টারভিউর সময়ও ফেস করতে হবে যদি তুমি টিচিং প্রফেশনে যাও অথবা বিসিএস অ্যাটেন্ড করো। হ্যাঁ, তো ওইভাবে করে তোমাকে রেডি হয়ে যেতে হবে যে একদম কোর কনসেপ্ট গুলো সম্পর্কে ভালো করে জানা এবং সাথে এক্সাম্পল দিতে পারার ক্ষমতা থাকা, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা হয়তো ভালো লেগে গেল কোনো বোর্ডের কোনো মেম্বারের তোমার একটা কোয়েশ্চেনের আনসার, তখন কিন্তু উনি ওইটাকে ধরে আরো রিলেটেড কোয়েশ্চেন করবেন। তো সেটা তুমি কতক্ষণ টিকে থাকতে পারো সেগুলোও কিন্তু দেখে, ঠিক আছে। আবার অনেক সময় তোমাকেও জিজ্ঞেস করতে পারে যে তুমি যে মাস্টার্স করলে এখানে কোন কোর্সটা তোমার সবচেয়ে প্রিয় ছিল, সে কেন প্রিয় ছিল, বা সেখান থেকে একটা আইডিয়া শেয়ার করো বা কিছু। হ্যাঁ, বা কোন কোর্স কি তোমার খুব হেল্পফুল লেগেছে, যেটা পরবর্তীতে তোমার জীবনে কাজে লাগবে বা তোমার ক্যারিয়ারের সাথে রিলেটেড, সেটা কোনটা, এরকম ভাবে কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো ওইভাবে তোমরা রেডি থাকবে। আর নিজেরা ভালো করে জানলে অসুবিধা নেই, ভয় না পেলে ভালোই হবে ইনশাল্লাহ। অনেক পড়া, হ্যাঁ কম্প্রিহেন্সিভ যেহেতু, তো আগে বের করে ফেলো যে কোনগুলো কোর। মানুষের কম্প্রিহেন্সিভ ভাইভাতে মানুষ যেটা সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে অনেক কিছু পড়তে যায়, তখন সবকিছু ভুলে যায়। সেটা করা যাবে না। তোমাদেরকে আমি বলবো যে একটা চেক লিস্ট তৈরি করো, প্রত্যেকটা কোর্সের সাথে সাথে করে একটা করে চেক লিস্ট, এবং একদম বেসিক জিনিসগুলো কি সেইটা একটা লিস্ট করে ফেলে সেগুলো পড়ো, তাহলে ভালো প্রিপারেশন থাকবে, ঠিক আছে। জি ওকে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, আর সব পড়তে গেলে তাহলে পারবে না। ওকে, তাহলে ম্যাম দেখা হবে। তাহলে আমাদের এই শুক্রবারে ক্লাস হচ্ছে নাকি হবে না? তানভীর তো বললো যে ক্লাস নাকি হবে না, ভাইবা থাকবে। আমি তো ওইটাই জানি, মানে ক্লাস টাইমে ভাইবা না পরে ভাইবা। ম্যাম ভাইবা দুপুরে। আমার তো ক্লাস নিতে কোনো প্রয়োজন। ম্যাম আসলে তাহলে তো আমরা আমাদের ক্লাস নিতে পারি নাকি? তোমরা ভাবছো যে রেডি হয়ে প্ল্যান ভাইবা ম্যাম একবার আসলে ভাইবা আমাদের দিতে আসবে, এরকম প্ল্যান আছে? ম্যাম আসলে আমাদের ভাইবা টাইমটা দুইটা স্লটে পড়েছে, তো অতটা সময় যেহেতু ভার্সিটিতে আমরা থাকবোই, ক্লাসটা হলে ম্যাম ভালো হয়, সময়টাও কেটে যাবে, পড়াটাও আমরা একটু রিভিউ করে নিতে পারবো। আর এমনি ম্যাম ওই 3-4 ঘন্টা ক্যাম্পাসে বসে থেকে আসলে খুবই মানে ইয়া লাগবে আমাদের, তো পড়ার মাঝে থাকলে হয়তো বা আচ্ছা, ভালো লাগবে। এইটা তোমাদের চয়েস, কারণ আমি তো আসবো, আমি তো ইউনিভার্সিটিতে আসবো, এবং ক্লাস হলে তো ভালোই হয়। তাহলে আমি ওই শর্ট স্টোরি কিভাবে প্ল্যান করে, পোয়েমের কিভাবে প্ল্যান করে, ওগুলো একটু কোয়েশ্চেন নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকতো সেটা নিয়ে বলতে পারতাম, এরকম আর কি। এখন তোমরা ডিসাইড করো, আমি আসবো। হ্যাঁ, আপাতত হচ্ছে ম্যাম আর আমাদের তো, সরি ম্যাম ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ, না না বলো। আপাতত হচ্ছে ম্যাম আমাদের তো কোয়েশ্চেন গুলো ডিসকাস হয়ে গেছে, আর পাশাপাশি আমাদের কন্টেন্ট গুলো মোটামুটি ক্লিয়ার আশা করি। আর যদি ঝামেলা হয় তাহলে ম্যাম আমরা তো আপনাকে জানাতে পারবোই। আর ওই দিন ম্যাম ভাইবার আগে আমাদের দুটো কুইজ আছে একসাথে, তো ক্লাসটা এই না তাহলে হলে তোমার আমাদের জন্য একটু আমাকে, প্রেশার হ্যাঁ কম হবে। আমাকে ওইটাই বলা হয়েছিল যে তোমরা একটু ব্যস্তই আছো ওই দিন। সেই কারণেই কিন্তু ওই যে আমি এমন ভাবে রেডি করেছি যে আজকে আসলে শর্ট নোটও বলবো, কোয়েশ্চেনও বলবো, হ্যাঁ সবকিছু মিলিয়ে একটা প্রিপারেশন আমার ছিল আর কি, বুঝতে পেরেছো? তো জি ম্যাম, এটাই আমি ভালো থাকবো, হবে। আমি ক্যাম্পাসেই আছি। তোমরা মানে তোমাদের নিজেদের সুবিধা অনুযায়ী কুইজ দিয়ে বা কম্প্রিহেন্সিভ ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে
তারপরে যদি তোমাদের সময় থাকে আমার কাছে যদি কিছু জানতে চাও, হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাদের ক্লাসের টাইমে আমি আমার রুমেই থাকবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, হ্যাঁ, ওকে ম্যাম। ওকে, হ্যাঁ, আই উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আর ওয়ালাইকুম আসসালাম। এত টানাটানি ছিল, কোর্সটা এমন টাইট ছিল যে আর অনেকগুলো ক্লাস মিস গেছে, মানে ইচ্ছা ছিল যে ক্লাসে হয়তো শেষ ক্লাসটা অনেক সুন্দর করে করব, কোনো পার্টি টার্টি করবো বা কিছু একটা করবো, অন দিস পার্টি কিছুই করতে পারলাম না, সো সরি ফর দ্যাট। আর টাইমে আসলে কুলালো না। তো দেখা হবে ইনশাল্লাহ, তোমরা ভালো থেকো, অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, with your permission, I would like to end the class. Okay? Okay, bye. আল্লাহ হাফেজ ম্যাম। Allah Hafiz.